আশা করি ভালো আছো। প্রতি মঙ্গলবার তোমাদের সামনে যেভাবে চলে আসি, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ রুটিনেও ছিল, এখানেও আমি লিখে রাখছি কার্বোহাইড্রেটস। এখন প্রশ্ন জাগবে যে স্যার গত ক্লাসেও তো কার্বোহাইড্রেটস পড়লাম, তাহলে আজকেও কেন কার্বোহাইড্রেটস? হ্যাঁ, গত ক্লাসে যে কার্বোহাইড্রেটসগুলো পড়ছিলাম, কার্বোহাইড্রেট কাকে বলে, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আজকে যেটা আমরা করব সেটা হলো এই নানান ধরনের যে কার্বোহাইড্রেটগুলো আছে, অর্থাৎ মনোস্যাকারাইড, তার যে ভ্যারিয়েন্টগুলা, তারপরে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড যারা আছে, এই বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের কেমিক্যাল স্ট্রাকচার বা তাদের রাসায়নিক গঠন নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তাই আগের ক্লাসটারে যদি আমরা বলি কার্বোহাইড্রেট 1, তাহলে আজকে আমরা কার্বোহাইড্রেট 2 বলতে পারি ক্লাসটার নাম। অথবা সব থেকে ভালো হয় ক্লাসটাকে যদি বলি আমরা স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেটস, তাহলে বোধহয় সব থেকে ভালো হবে। তো যাই হোক, আলোচনা তো সেই কার্বোহাইড্রেট নিয়েই, সেই কারণে আমরা ক্লাসের শিরোনামটা রাখছি কার্বোহাইড্রেটস। ওকে, তাহলে প্রথমেই আমাদেরকে সেই কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা একটু মনে করে নিতে হবে, তারপর কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন একটু মনে করে নিতে হবে, তারপর সেই প্রত্যেক ক্যাটাগরির কার্বোহাইড্রেটসের নাম অর্থাৎ উদাহরণ এবং সাথে তাদের কেমিক্যাল স্ট্রাকচার আমাদের শিখতে হবে। ওকে, তাহলে প্রথমে একটু বলি কার্বোহাইড্রেট কারা। মনে আছে তোমাদের, পলিহাইড্রক্সি অ্যালডিহাইডরা কার্বোহাইড্রেট, পলিহাইড্রক্সি কিটোন যৌগরা কার্বোহাইড্রেট, এবং তারা যদি কোনো কিছু তৈরি করে, তাদের সমন্বয়ে যদি কোনো নতুন কোনো পদার্থ তৈরি হয়, তাহলে তারাও কার্বোহাইড্রেট। অর্থাৎ একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর একটা পলিহাইড্রক্সি কিটোন যৌগ মিলে যদি কিছু তৈরি করে, সেটাও কার্বোহাইড্রেট। আবার দুইটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ মিলে যদি কিছু তৈরি করে, বা অসংখ্য পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ মিলে যদি কোনো নতুন পদার্থ তৈরি করে, তাহলে তারাও কার্বোহাইড্রেট। ওকে, তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা আমাদের মনে পড়ে গেছে। এবার কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হলো আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট প্রধানত 4 প্রকার। কি কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কখন? যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, তারা হলো মনোস্যাকারাইড। আর যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে অন্তত দুইটা কার্বোহাইড্রেট পাবা, একেবারে মানে ফিক্সড 2টা কার্বোহাইড্রেট পাবা, সেই ধরনের কার্বোহাইড্রেটকে আমরা বলে থাকি ডাইস্যাকারাইড। মনে আছে? যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে আমরা বলে থাকি হলো অলিগোস্যাকারাইড। আর যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে অসংখ্য মনোস্যাকারাইড একক পাওয়া যায়, তাদেরকে আমরা বলে থাকি পলিস্যাকারাইড। মনে আছে? আর মনোস্যাকারাইডকেও আবার কি করা হয়েছে? ক্লাসিফাই করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? যে মনোস্যাকারাইডগুলা যারা আছে তাদের কার্বন সংখ্যা কত, সেই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা মনোস্যাকারাইডকেও প্রধানত 5 ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হলো ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ আর হেপ্টোজ। ওকে, তাহলে এই আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস আমরা জেনে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন করলাম, এখানকার প্রত্যেক ক্যাটাগরি অর্থাৎ মনোস্যাকারাইডের যে ভেরিয়েন্টগুলো আছে, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, তাদের 1টা-2টা করে উদাহরণ আমাদের শিখতে হবে এবং তাদের কেমিক্যাল স্ট্রাকচার আমাদের জেনে বুঝে রাখতে হবে। সাথে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড যাই বলে না কেন, এবং পলিস্যাকারাইড, সবার উদাহরণ আমাদের জানতে হবে এবং পরিচিত যে কার্বোহাইড্রেটগুলো আছে তাদের কেমিক্যাল স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। ওকে, তাহলে এখন প্রথমেই যেটা আসবে সেটা হলো এই মনোস্যাকারাইডের যে ক্যাটাগরি, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, এদের নাম আমাদেরকে মনে রাখতে হবে। আমি আজকে বলবো, তোমাদের কাজ হবে সুন্দর করে একটা ছক তৈরি করে সেটাকে রেখে দেওয়া। অ্যাকচুয়ালি এইটাই হবে তোমাদের একটা হোমওয়ার্ক, যে আজকে আমি যে মনোস্যাকারাইডের উদাহরণগুলো দিব এবং তাদের যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এদের যে উদাহরণ এবং তাদের যে রাসায়নিক গঠনের শেখাবো, সেইগুলাই পরে তোমরা আবার নিজেরাই স্টাডি করে সুন্দর করে একটা পেজে সেটাকে নোট ডাউন করে রাখবা ছক আকারে। তাহলে কি হবে? সেইটা দেখেই অ্যাট এ গ্লান্স তুমি এই কার্বোহাইড্রেটের যে ভ্যারিয়েন্টগুলো আছে তাদের নাম এবং তাদের গাঠনিক সংকেত
নিজেরা খুব সহজে অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারবা যখন প্রয়োজন হবে। বইয়ে বিক্ষিপ্তভাবে আছে, তোমরা এইভাবে একটা অর্গানাইজড ভাবে নিজেদের খাতায় সেটাকে সংরক্ষণ করবা। ওকে, তাহলে প্রথমেই আমি বলবো যে এটা মনোস্যাকারাইড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আগেই আমরা বলছি যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে আর নতুন কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না বা আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, তাদেরকে আমরা বলে থাকি মনোস্যাকারাইড। কয় প্রকার? প্রধানত 5 প্রকার: ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। অর্থাৎ যে সকল মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3টা তাদেরকে আমরা বলি ট্রায়োস মনোস্যাকারাইড। 4 কার্বন হলে এই হলো টেট্রোস, 5 হলে পেন্টোস, 6 হলে হেক্সোস, 7 কার্বন হলে হেপ্টোস। মনে আছে? তাহলে ট্রায়োজের 2টা উদাহরণ আমরা এখন মনে রাখবো। আমি লিখে দিব না, আমি বলবো, ক্লাস শুনে শুনে পরে তোমাদের নিজেদের মতো নিজেদের সেইটা ছক আকারে নোট ডাউন করতে হবে। তাহলে ট্রায়োজের 2টা উদাহরণ আমি বলবো, 2টা নাম বলবো। একটার নাম হলো গ্লিসারালডিহাইড, আরেকটার নাম হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন। গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এই 2টা হলো ট্রায়োস টাইপের মনোস্যাকারাইডের উদাহরণ। ওকে, এরপরে যেটা আসবে সেটা হলো টেট্রোস টাইপের মনোস্যাকারাইডের উদাহরণ। আমি আপাতত একটার নামই বলবো, সেটা হলো ইরিথ্রোস। নাম ইরিথ্রোস। এরপরে যেটা আছে সেটা হলো পেন্টোস টাইপের যে মনোস্যাকারাইড আছে, তার আমরা দুইটা পেন্টোস টাইপের মনোস্যাকারাইডের আমরা নাম জানবো। একটার নাম হলো রাইবোস আর একটার নাম হলো রাইবুলোস। রাইবোস আর রাইবুলোস। ওকে, হেক্সোজের ক্ষেত্রেও আমরা 2টা নাম শিখবো আপাতত। একটা হলো গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ। হেপ্টোজের ক্ষেত্রে একটা, সিডোহেপ্টোলোস। ওকে, তাহলে মনোস্যাকারাইডের যে ভেরিয়েন্টগুলো আছে তাদের প্রত্যেক ক্যাটাগরির একটা করে, অন্তত ম্যাক্সিমামে 2টা, কোনোটার একটা করে উদাহরণ আমরা জানলাম। এখন আমাদের যেটা করতে হবে যে এই ট্রায়োস, টেট্রোস, পেন্টোজের যে উদাহরণগুলো আমি দিলাম, যেমন গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ইত্যাদি ইত্যাদি যে মনোস্যাকারাইডগুলো আছে যাদের নাম বললাম, তাদের গাঠনিক সংকেত আমাদেরকে এখন শিখতে হবে। তাহলে প্রথমেই আমরা গ্লিসারালডিহাইডের গাঠনিক সংকেত শিখব। খেয়াল করো, গ্লিসারালডিহাইড যেহেতু ট্রায়োস টাইপের মনোস্যাকারাইড, তাই আগে 3টা কার্বন আমাকে বসায় নিতে হবে এদের সংকেত লিখতে গেলে। এই যে দেখো, আমি এখানে 3টা কার্বন দিয়ে একটা চেন তৈরি করলাম। কেন? কারণ আমরা জানি গ্লিসারালডিহাইড হলো একটা ট্রায়োস টাইপের মনোস্যাকারাইড। তার মানে যে কোনো মনোস্যাকারাইডের নাম জানার পর তার গাঠনিক সংকেত লিখতে গেলে প্রথমেই যে বিষয়টা তোমাকে নোটিস করতে হবে সেটা ট্রায়োস, টেট্রোস, পেন্টোস না হেক্সোস ক্যাটাগরির বা হেপ্টোস ক্যাটাগরির। আগে এই ক্যাটাগরি বুঝে যাবা, সেই অনুযায়ী আগে এই কার্বনের চেনটা তৈরি করে নিবা। তারপরে যেটা তোমাকে জেনে রাখতে হবে যে এই গ্লিসারালডিহাইডটা অ্যালডোস টাইপের মনোস্যাকারাইড নাকি কিটোস টাইপের মনোস্যাকারাইড। আমরা জানি অ্যালডিহাইড যদি থাকে তাহলে তেমন মনোস্যাকারাইডকে আমরা বলে থাকি অ্যালডোস মনোস্যাকারাইড, আর কিটোন গ্রুপ থাকলে সেটাকে আমরা বলে থাকি কিটোজ মনোস্যাকারাইড। পুরান কথা। ওকে, তাহলে আমরা এই তথ্যটাও আমাদেরকে এখন মনে রাখতে হবে যে এই গ্লিসারালডিহাইডটা ইনি অ্যালডোস টাইপের মনোস্যাকারাইড নাকি কিটোস টাইপের মনোস্যাকারাইড। আমরা নাম শুনেই কিন্তু বুঝে যাচ্ছে গ্লিসারালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড। এই গ্লিসারালডিহাইডে হলো অ্যালডিহাইড গ্রুপ আছে, নাম শুনেই বুঝে যাচ্ছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে এখন আমাকে নিশ্চিত করতে হবে। তার মানে আগে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস যাই হোক না কেন সেইটা জেনে তার আগে চেন, সেই কয়টা কার্বন দিয়ে আগে চেন বানাইতে হবে। তারপর যদি অ্যালডোস টাইপের হয় তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে নিশ্চিত করব। তারপরে যদি কিটোস টাইপের হয় তাহলে কিটোন গ্রুপটাকে আমরা নিশ্চিত করব। তাহলে অ্যালডিহাইড গ্রুপটা হলো এই 1 নম্বর কার্বনে আমি নিশ্চিত করছি, কারণ গ্লিসারালডিহাইড হলো একটা অ্যালডোস টাইপের মনোস্যাকারাইড। তাই এই যে দেখো, এইটুকু হলো সেই অ্যালডিহাইড গ্রুপ। এই যে এইটুকুকে আমরা বলি অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আমি এখানে কিন্তু অ্যালডিহাইড গ্রুপটাকে বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু মার্ক করে রাখতে পারি, খেয়াল করো। এই যে এখানে যদি মার্ক করে দেখাই তাহলে এই হলো সেই অ্যালডিহাইড গ্রুপ। আমরা গত ক্লাসে অ্যালডিহাইড বুঝছিলাম। তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে আমি এখানে আগে ফিক্স করলাম, অ্যালডিহাইডটাকে আমি নিশ্চিত করলাম। করার পর এখন যেটা করতে হবে যে বাকি যে কার্বনগুলো আছে প্রত্যেকটা কার্বনে কিন্তু কি আছে,
4টা করে বন্ড থাকে আমরা জানি। তাহলে সেই প্রত্যেকটা কার্বনের 4টা বন্ডে আমরা এখন শো করে দিব, দেখব যে প্রতিটা কার্বনে 4টা করে বন্ড হয়েছে কিনা। এই যে আমার মনে হয় যে এখন আমি যে স্ট্রাকচারটা আঁকছি এখানে প্রত্যেকটা কার্বনের 4টা হাত শো করা হয়েছে। এবার খেয়াল করো হেক্সোজের আগ পর্যন্ত অর্থাৎ ট্রায়োস, টেট্রোস, পেন্টোস এর উদাহরণ হিসাবে আমি যাদের নাম বলছি খেয়াল করো যে এর বাইরে না, যেমন গ্লিসারালডিহাইড, তারপর কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, রাইবোজ, রাইবুলোজ ইত্যাদি ইত্যাদি, ইরিথ্রোস, এই কয়টার নাম যাদের বলছি ট্রায়োস থেকে পেন্টোস পর্যন্ত, তাদের ক্ষেত্রে একেবারে সবার ক্ষেত্রেই তুমি কি করবা, এই ডান হাতগুলা ওএইচ দ্বারা পূর্ণ করবা। একেবারে কি সহজভাবে, একেবারে সহজভাবে আমি এখানে ওএইচ দ্বারা পূর্ণ করে দিলাম। ওএইচ ওএইচ, কোন হাতগুলা? ডান হাতগুলা। এবার বাকি যে হাতগুলা থাকবে সেই হাতগুলা বা সেই বন্ডগুলা আমরা পূর্ণ করব কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। আমরা হাইড্রোজেন দিয়ে বাকি হাতগুলা ফিল আপ করে দিব, দিলাম হাইড্রোজেন দিয়ে বাকি হাত ফিল আপ করে দিলাম। ওকে, তাহলে আমার গ্লিসারালডিহাইডের গাঠনিক সংকেত হয়ে গেল। খেয়াল করো, তার মানে দেখো যে আমরা শুধু গ্লিসারালডিহাইড না, আমরা এই অ্যালডোজ টাইপের যত মনোস্যাকারাইড আছে এই পর্যন্ত হেক্সোজের আগ পর্যন্ত, তাদের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। সেটা কি? আগে জানবো সেটা ট্রায়োস, টেট্রোস নাকি পেন্টোস। খেয়াল করো, যদি ট্রায়োস হয় তাহলে 3 কার্বনের চেন বানাবো, টেট্রোস হলে 4 কার্বনের চেন, পেন্টোস হলে 5 কার্বনের চেন, এইভাবে বানাবো। বানানোর পরে যদি সেটা অ্যালডোজ হয় তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে 1 নম্বর কার্বনে নিশ্চিত করব। তারপরে বাকি চেনের যে বাকি কার্বনগুলা থাকলো সেই কার্বনগুলার হাত, বাকি বন্ডগুলাকে আমি কি শো করব, এবং সেই বন্ডগুলার শুধু ডান দিকে দর্শক সাপেক্ষে, মানে আমার সাপেক্ষে, আমি তো এখন দর্শক, তাহলে আমার সাপেক্ষে ডান দিকে যে বন্ডগুলা থাকবে সেই বন্ডগুলা আমি ওএইচ দিয়ে পূর্ণ করব। আর বাকি যে বন্ডগুলা থাকবে উপর নিচে ডানে বামে যাই থাক বাকি বন্ডগুলা, সেই বন্ডগুলা আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। তার মানে এইটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম না, এটা হলো অবজারভেশন, যে আমি যখন এদের গাঠনিক সংকেতগুলা দেখছি তখন এই সিমিলারিটিটা আমি পাইছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু কোনো ফর্মুলা না। তাহলে এই নিয়ম অনুসরণ করলে আমরা কি করব, আস্তে আস্তে কার্বন বাড়িয়ে বাড়িয়ে আমরা একটা থেকে ট্রায়োস থেকে টেট্রোস, পেন্টোস পর্যন্ত যেতে পারবো। যেমন আমি যদি এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কি করব, একটা কার্বন বসাই দিলাম। ওকে, এবং সেই কার্বনের হাতগুলা শো করে দিলাম। তাহলে এখন কি এই টেট্রোস হয়ে গেল। এবার বলছি ডান পাশে কি দিব আমরা? ডান পাশে দর্শক সাপেক্ষে ডানের যে হাতগুলা বন্ডগুলা সেখানে আমরা ওএইচ দিব, আর বাকি যে বন্ডগুলা আছে সেই বন্ডগুলাতে আমরা কি দিব? তাইলে হাইড্রোজেন দিয়ে দিব। ওকে, তাহলে দেখো এখন যে যৌগটা তৈরি হলো এইটার নাম হলো ইরিথ্রোস। কি নাম? ইরিথ্রোস। ওকে, তাহলে এবার যদি আমি রাইবোজ লিখতে চাই, আঁকতে চাই, রাইবোজের স্ট্রাকচার যদি বানাইতে চাই, তাহলে কি করব? আবার এই হাইড্রোজেনটা সরিয়ে দিয়ে এখানে একটা কার্বন বসাই দিব। তাইলে এবার কার্বন সংখ্যা কত হলো দেখো? 5, অর্থাৎ এটা পেন্টোস সুগার হয়ে গেল, পেন্টোস টাইপের মনোস্যাকারাইড হলো। এবার এদের হাতগুলো আবার কি করব? আমি শো করে দিলাম। শো করে দেওয়ার পরে আমি কি করব? এই যে ডান পাশে ওএইচ দিয়ে দিলাম, আর বাকি হাতগুলাতে আমি কি এইচ দিব। ওকে, তাহলে দেখো এখন যে স্ট্রাকচারটা আমাদের সামনে আসলো এইটা হলো রাইবোজ টাইপের যে মনোস্যাকারাইড, সেই রাইবোজ মনোস্যাকারাইডের গাঠনিক সংকেত। ওকে, তাইলে এই গ্লিসারালডিহাইড, ইরিথ্রোস, তারপর রাইবোজ, এই তিনটার ক্ষেত্রে কমন যে বিষয়টা আমরা দেখলাম যে তাদের 1 নম্বর কার্বন অ্যালডিহাইড গ্রুপ আগে নিশ্চিত করতে হবে, তারপর ট্রায়োস হলে 3টা কার্বনের চেন, টেট্রোস হলে 4 কার্বন, পেন্টোস হলে 5 কার্বনের চেন আগে বানাই নিতে হবে। নিয়ে তাদের যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো আমরা কি শো করে দিব, দিয়ে দর্শক সাপেক্ষে ডান দিকে থাকা যে বন্ডগুলা সেই বন্ডগুলাকে আমরা ওএইচ দ্বারা পূর্ণ করে দিব, আর বাকি যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে
এই ইসে ট্রায়োস থেকে পেন্টোজ পর্যন্ত মনোস্যাকারাইডের গাঠনিক সংকেত শেখা হলো, যদি সেটা কি অ্যালডোজ টাইপের হয়। এবার আবার ট্রায়োস, টেট্রোস, পেন্টোজের আবার কিটোজ ভ্যারিয়েন্টও কিন্তু থাকতে পারে। যেমন আমি যদি বলি সেটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট এবং সেটা হলো মনোস্যাকারাইড এবং কিটোজ টাইপের মনোস্যাকারাইড। তাহলে এখানে আমার কাছে তথ্য কি আছে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সংক্রান্ত তথ্য হলো এরা ট্রায়োস। তাহলে ট্রায়োস যেহেতু, তাহলে আগে 3 কার্বনের একটা কি চেন বানাই নিব, 1 2 3, এই যে ট্রায়োস বলে 3 কার্বনের চেন বানাই ফেললাম। এরপরের কি তথ্য আছে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন একটা কিটোজ, ওই যে কিটোন গ্রুপ থাকার কারণে টোন কথাটা লাস্টে আসছে, নাম শুনেই আমরা বুঝে যাচ্ছি যে এটা হলো কিটোজ টাইপের একটা মনোস্যাকারাইড। তাহলে এবার আমরা কি করব, এই 2 নম্বর কার্বনে ওএইচটা ডাবল বন্ড, সরি ওটা ডাবল বন্ডে দিয়ে দিলাম, তাহলে কিটোন গ্রুপ নিশ্চিত হলো। অর্থাৎ এই অংশটুকু হলো কিটোন গ্রুপ। আমরা জানি এই অংশটুকুকে কিটোন গ্রুপ বলা হয়। এই হলো সেই কিটোন গ্রুপ, যে সি ডাবল বন্ড আর এই পাশে আর ওই পাশে আর থাকলে সেটাকে আমরা কিটোন গ্রুপ বলি, নিচে আর উপরে আর কিটোন গ্রুপ। তাহলে কিটোন গ্রুপকে আমি এখন নিশ্চিত করে ফেললাম। এখন কি করব, একই নিয়ম, বাকি হাতগুলাকে আমি এখন ফিল আপ করে দিব, শো করে দিব। বাকি হাতগুলা এই যে শো করে দিচ্ছি, প্রত্যেকটা হাত আমি, প্রত্যেকটা কার্বনের 4টা হাত আমি নিশ্চিত করলাম। করে এবার কি করব, আমার সাপেক্ষে ডান দিকে যে বন্ডগুলো আছে সেখানে ওইচ বসাই দিব, আগের নিয়ম ওইচ বসাই দিলাম। এবার বাকি যে বন্ডগুলো রয়েছে সেইগুলা কি করব, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। এই যে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম। ওকে, তাহলে দেখো আমার সামনে এখন কিসের সংকেত তৈরি হয়ে গেছে, এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের স্ট্রাকচার আমি তৈরি করে ফেললাম। ওকে, এবার আমি তোমাদেরকে যদি বলি যে রাইবুলোজ, রাইবুলোজ হলো একটা পেন্টোজ কিটোজ মনোস্যাকারাইড। রাইবুলোজ হলো পেন্টোজ কিটোজ মনোস্যাকারাইড। তাহলে রাইবুলোজের সংকেত আমি কিভাবে বানাবো? তাহলে তখন কি করব, একটা 5 কার্বনের চেন বানাবো। তাহলে তখন কার্বনের সংখ্যা কতগুলা হয়ে যাবে? 5। এই যে 5 কার্বন হয়ে গেল, 5 কার্বনের চেন। এবং 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপটাকে নিশ্চিত করব। করে এবার বাকি কার্বনগুলার সব বন্ধনীগুলো আমি কি শো করে দিব। শো করে শুধু ডান দিকে দর্শক সাপেক্ষে ডানের যে বন্ডগুলা সেখানে ওএইচ ধরাই দিলাম, আর বাকি হাতগুলাকে আমি এইচ দিয়ে পূর্ণ করে দিলাম। ওকে, দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হলো একটা পেন্টোজ মনোস্যাকারাইড এবং পেন্টোজ কিটোজ টাইপের মনোস্যাকারাইড, নাম তার হলো রাইবুলোজ। ওকে, তাহলে আমরা রাইবুলোজের গাঠনিক সংকেত লেখা শিখে গেলাম। তার মানে এখন আমরা অনেকগুলা মনোস্যাকারাইডের গাঠনিক সংকেত লেখা শিখলাম। গ্লিসারালডিহাইড, তারপর এই ইরিথ্রোজ, রাইবোজ, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এবং রাইবুলোজ, এই 5টা মনোস্যাকারাইডের গাঠনিক সংকেত আমরা লিখলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি কোন নিয়মটা ফলো করলাম? আমার অবজারভেশন, কোন অবজারভেশনটা ফলো করলাম? যে প্রত্যেকটা ক্ষেত্রে আগে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস যে একটু কোয়ালিটিরই হোক না কেন সেইটা জেনে সেই সংখ্যক কার্বন দিয়ে একটা চেন বানালাম। তারপর সেই কার্বন চেনে যদি অ্যালডোজ টাইপের হয় মনোস্যাকারাইডটা, তাহলে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপটা নিশ্চিত করলাম। যদি মনোস্যাকারাইডটা কিটোজ টাইপের হয় তাহলে 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপটাকে নিশ্চিত করলাম। খেয়াল করো, কিটোন অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ নিশ্চিত করার পর বাকি যে কার্বনগুলা থাকলো প্রত্যেকটা কার্বনের বাকি হাতগুলা, বাকি যে হাতগুলা সেই হাতগুলা শো করে দিলাম। শো করার পরে যেটা আমরা করব সেটা হলো যে আমি আমার ডান দিকে যে বন্ডগুলা থাকবে সেই বন্ডগুলা প্রত্যেকটা বন্ডে ওএইচ গ্রুপ যুক্ত করে দিব। আর বাকি যে বন্ড ওএইচ দেওয়ার পরে বাকি তো আরো কিছু বন্ড থেকে যাবে, এই বন্ড সাইডে এবং নিচে বা উপরে উপর নিচে বন্ড থেকে যাবে, সেই বন্ডগুলা তখন আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। তাহলে কি হয়ে যাবে? খুব সহজে গাঠনিক সংকেত লেখা হয়ে যাবে। খেয়াল করো, আপাত দৃষ্টিতে তোমরা যখন বইয়ে দেখো এই গাঠনিক সংকেতগুলা থাকে, এই সামান্য এই বিষয়গুলা তোমরা না খেয়াল করেই
বলো যে অনেক কঠিন, এই প্রত্যেকটা সংকেত মুখস্থ রাখতে হবে স্যার। খেয়াল করো, তাহলে মুখস্থর যে টেকনিক বা প্র্যাকটিসের যে টেকনিক সেটা কিন্তু আমি তোমাদের শিখাই দিলাম। শুধু ওই নিয়মটুকু, আমার নিয়ম না, ওই অবজারভেশনটুকু ফলো করবা। ওই অবজারভেশন ফলো করলে তোমাকে কিন্তু আর বাড়তি করে কোনো পরিশ্রম করা লাগছে না। শুধু ওই অবজারভেশনটাকে ফলো করে তুমি এই ট্রায়াস, টেট্রাস, পেন্টোস এর হলো অ্যালডোজ ভ্যারিয়েন্ট হোক আর কিটোজ ভ্যারিয়েন্ট হোক, তুমি শুধু সেটা জানলেই হবে যে এটা অ্যালডোজ না কিটোজ, তাহলেই তুমি তাদের সংকেত লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আবার আসলো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কোনো অন্য নিয়ম আছে নাকি, নাকি একই নিয়মে চলবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে ছোট্ট একটু নিয়মের ব্যতিক্রম আছে। সেটা হলো গ্লুকোজ হলো একটা হেক্সোজ মনোস্যাকারাইড, তাই যথারীতি তোমাকে কি করতে হবে, 6 কার্বনের একটা চেন বানাইতে হবে। এই যে 6 কার্বনের চেন, 3 4 5 6। ওকে, তাহলে 6 কার্বনের আগে একটা চেন বানাই নিতে হবে। গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ যাই তুমি লেখো না কেন, অর্থাৎ হেক্সোজ যে কোনো মনোস্যাকারাইডের গঠন তুমি যদি তৈরি করতে, গাঠনিক সংকেত লিখতে চাও, তাহলে আগে এইভাবে 6টা কার্বনের একটা ভার্টিক্যাল চেন বানাই নিতে হবে। নিলাম, নিয়ে এবার যেটা করতে হবে যে জানতে হবে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ যেটাই হোক না কেন, সেটা হলো অ্যালডোজ না কিটোজ টাইপের মনোস্যাকারাইড। যেমন আমি যদি গ্লুকোজ সংকেত লিখতে চাই, তাহলে সেটা হলো অ্যালডোজ টাইপের মনোস্যাকারাইড। তাহলে যথারীতি আগের নিয়মই বা আগের অবজারভেশনই যে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপটাকে আমি কি নিশ্চিত করলাম, হয়ে গেল অ্যালডিহাইড গ্রুপ। এবার আমাকে যেটা করতে হবে যে আবার সেই আগের অবজারভেশনের মতো বাকি কার্বনগুলার সবগুলা হাত শো করে দিতে হবে। আমরা জানি কার্বনের যোজনী 4, তাহলে প্রত্যেক কার্বনের 4টা করে বন্ড কি শো করে দিতে হবে। দেওয়ার পরে এই জায়গাটাতে একটা টুইস্ট আছে। যেমন পেন্টোস পর্যন্ত আমরা দেখছিলাম কি যে ডান পাশে, দর্শক সাপেক্ষে ডান পাশে যে হাতগুলা থাকে, বন্ডগুলা থাকে, সেইগুলা OH দ্বারা পূর্ণ ছিল। কিন্তু এখানে একটু টুইস্ট আছে হেক্সোজের ক্ষেত্রে, সকল হেক্সোজের ক্ষেত্রে এই টুইস্ট আছে। সেটা হলো 1 2 3, 3 নম্বর কার্বনে OHটা আগে তোমাকে কিসে দিতে হবে, বামে দিতে হবে, দর্শক সাপেক্ষে বামে বসায় নিতে হবে। তারপরে এইবার তোমাকে কি করতে হবে, বাকি যে হাত আছে এদিকে OH বসাও, এখানে H বসায় নাও। অর্থাৎ 3 নম্বর কার্বনে আগের কাহিনীর থেকে একটু টুইস্ট আছে, উল্টাই নাও, হয়ে গেল। এইবার যে হাতগুলা আছে, এই হাতগুলা বা বন্ডগুলার ক্ষেত্রে আগের নিয়মটাই কি অনুসরণ করো। অর্থাৎ বাকি সবগুলা হাতের ডান দিকে OH বসাও, আর অন্য যে হাতগুলা আছে বা বন্ডগুলা আছে সেখানে শুধু H বসায় দাও। H বসাও, এই যে H বসাও। ওকে, তাহলে দেখো আমাদের গ্লুকোজের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তাহলে ফ্রুক্টোজ যদি বানাইতে চাও, তাহলে এখান থেকেও কিন্তু আমরা ফ্রুক্টোজ বানাইতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো ফ্রুক্টোজ যেহেতু হেক্সোজ, তাই কার্বন সংখ্যা আর একটা বাড়াই দিতে হবে। দিলাম, ওকে, কার্বন সংখ্যা আর একটা বাড়িয়ে দিলাম। ওকে, এই যে কার্বন সংখ্যা বেড়ে গেল। এবং আর একটা অবজারভেশন কি ছিল, 3 নম্বর কার্বন, 1 2 3, 3 নম্বর কার্বনে কি থাকবে, OH থাকবে বামে, H থাকবে ডানে। খেয়াল করো, তাহলে সকল হেক্সোজের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা ফলো করবা। 3 নম্বর কার্বনে OH আগে বামে দিবা, H ডানে দিয়ে নিবা। 3 নম্বর কার্বনে OH বামে, H ডানে, এইভাবে দিয়ে নিবা। তাহলে এইটা হলো গ্লুকোজের রিং স্ট্রাকচার, চেন স্ট্রাকচার। এইটা হলো ফ্রুক্টোজের চেন স্ট্রাকচার। 1 2 3 4 5 6। ওকে, হয়ে গেল। এইবার আসো, আরো কিছু কথা আছে। কথা হলো, এত সময় আমি যে কার্বোহাইড্রেটগুলোর কথা বললাম বা তাদের নাম বললাম, তাদের গাঠনিক সংকেত লিখে দেখাইলাম, এরা সবাই ছিল ডি সিরিজের। এখন আবার জটিলতা তৈরি হলো, স্যার এই ডি সিরিজ আবার কি? ডি সিরিজ হলো যে সকল মনোস্যাকারাইডের সর্বশেষ কাইরাল কার্বনে OH গ্রুপটা দর্শক সাপেক্ষে ডানে থাকবে, তাদেরকে আমরা বলবো হলো ডি গ্লুকোজ। এখন আর এক জটিলতা এসে দাঁড়াইল,
স্যার এই কাইরাল কার্বন আবার কি? তাহলে আগে আমরা একটু কাইরাল কার্বন বুঝে নিই। খেয়াল করো, আমরা যদি দেখি যে এইটা হলো একটা কার্বন। ওকে, কার্বনের আমরা জানি তার 4টা বন্ড, শো করলাম 4টা বন্ডকে। এবার 4টা বন্ডে যদি 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ বা অংশ থাকে, তাহলে সেই কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। ওকে, যেমন এখানে আছে মনে করো পি, এখানে আছে কিউ, এখানে আছে এস, এখানে আছে টি। তাহলে এই কার্বনটাকে আমি এখন কাইরাল বলতে পারবো। অর্থাৎ যে কার্বনের 4টা বন্ডে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ বা অংশ থাকবে, পার্ট থাকবে, সেই কার্বনগুলাকে আমরা সাধারণভাবে কাইরাল কার্বন বলবো। তাহলে এইটা কাইরাল কার্বন, কারণ তার এক হাতে পি, এক হাতে কিউ, এক হাতে এস, আর এক হাতে টি, ভিন্ন ভিন্ন 4টা অংশ। এইবার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মনোস্যাকারাইডের যদি ডি সিরিজ আর এল সিরিজ আমাদেরকে চিহ্নিত করতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই মনোস্যাকারাইডটার শেষ সর্বোচ্চ নম্বরের যে কাইরাল কার্বনটা আছে, সেই কাইরাল কার্বনে ওইস গ্রুপটা ডানে আছে নাকি বামে আছে। যদি দর্শক সাপেক্ষে সর্বশেষ কাইরাল কার্বনে ওইস গ্রুপটা ডানে থাকে, তাহলে আমরা সেই মনোস্যাকারাইডটারে বলবো আমরা ডি সিরিজের মনোস্যাকারাইড। আর যদি বামে থাকে তাহলে আমরা বলবো এল সিরিজের মনোস্যাকারাইড। যেমন আসো আমরা এখন এইটা দিয়ে পরীক্ষা করি। আমাদের সামনে এখন আছে কি, এইটা হলো ফ্রুক্টোজ, এইটা হলো গ্লুকোজ এখানে, আর এইটা হলো কি রাইবোজ। 1 2 3 4 5 রাইবোজ। তাহলে রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ তিনটাই কিন্তু মনোস্যাকারাইড। এবার এই মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা কি দেখব, প্রত্যেকটার সর্বশেষ কাইরাল কার্বনকে খুঁজে বের করব। তাহলে মানে সর্বোচ্চ নাম্বারের যে কাইরাল কার্বন, যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যদি 5 নম্বর হয় তাহলে 5 নম্বর কার্বনটা সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বন। এইভাবে সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বনটা খুঁজে বের করব। তাহলে প্রশ্ন হলো যে এখানে বা আমি গ্লুকোজ দিয়ে যদি দেখাই, তাহলে গ্লুকোজে কাইরাল কার্বন কতগুলা? তোমরা যদি দেখো তাহলে গ্লুকোজের 1 নম্বর কার্বন কিন্তু কাইরাল না। কেন না? কারণ 1 নম্বর কার্বনে 2টা হাত মিলে একই জিনিস অক্সিজেন ধরে আছে। আমরা বলছিলাম যখন কোনো কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন অংশ থাকবে, ভিন্ন বস্তু থাকবে, তখন সেটাকে কাইরাল বলবো। তাহলে গ্লুকোজের 1 নম্বর কার্বনকে আমি কাইরাল বলতে পারবো না। ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনকে আমি কাইরাল বলতে পারবো না। খেয়াল করো। সাথে আবার এই যে দেখো 6 নম্বর কার্বন, গ্লুকোজের 6 নম্বর কার্বন, 6 নম্বর কার্বনটা কিন্তু কাইরাল না। কেন না? কারণ তার 2 হাতে দেখো একই জিনিস এইচ হাইড্রোজেন আছে। সেই হিসাবে গ্লুকোজের 6 নম্বর কার্বনটাও কিন্তু কাইরাল না। এখন বলবা যে স্যার তাহলে বাকিগুলা কি কাইরাল? হ্যাঁ, এই যে গ্লুকোজের 2 3 4 5 এই কার্বনগুলা সবই হলো কাইরাল। অর্থাৎ গ্লুকোজের 2 নম্বর কার্বন কাইরাল, 3 নম্বর কার্বন কাইরাল, 4 কাইরাল, 5 নম্বর কার্বন কাইরাল। এখন বলবা যে কেন, কিভাবে একটা কাইরাল হলো? আমরা এখন 2 নম্বর গ্লুকোজের 2 নম্বর কার্বনটা কাইরাল কিনা সেইটা পরীক্ষা করার জন্য কি করব, যে এই যে একটা বন্ডে আমি দেখলাম এই যে এইটা আছে, এই অংশটুকু আছে, আর একটা বন্ডে আছে শুধু হাইড্রোজেন, আর একটা বন্ডে আছে শুধু হাইড্রক্সিল গ্রুপ, আর একটা বন্ডের সাথে আছে টোটাল গঠনটা এই যে। তাহলে দেখো এটারে যদি আমি বলি পি, এটারে বলি যদি কিউ, তাহলে পি কিউ, আচ্ছা এটারে বলছিলাম এস, এটারে বলছিলাম টি। কি হয়েছে না? তার মানে এইভাবে গ্লুকোজের 2 নম্বর কার্বনটা কিন্তু কাইরাল হলো, কারণ এই গ্লুকোজের ভিন্ন ভিন্ন 4টা যে বন্ড আছে, হাত আছে, সেই 4 হাতে 4টা ভিন্ন উপাদান আছে। দ্যাট ইজ হোয়াই গ্লুকোজের 2 নম্বর কার্বনটা হলো কাইরাল। ওকে, এবার আমি চলে যাব গ্লুকোজের 3 নম্বর কার্বন কাইরাল কিনা সেইটা পরীক্ষা করতে। ওকে, তাহলে আমার এখন পরীক্ষার বিষয় হবে যে গ্লুকোজের 3 নম্বর কার্বনটা কাইরাল কিনা। আমি যদি এটা মুছে ফেলি, আচ্ছা থাক, এটা এইভাবে থাক। তাহলে 3 নম্বর কার্বন কাইরাল কিনা? তাহলে এক হাতে আছে দেখো ওইস, এক হাতে আছে কি এইচ,
আর এক হাতে আছে এই টোটাল, এইটা টোটাল এই অংশটা আছে এক হাতে, আর এক হাতে আছে টোটাল এই অংশটা। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এই টোটালটারে পি যদি বলি, এইটারে বলবো কিউ, এইটা হলো কি এস, আর এইটা হলো টি। ওকে, তাহলে সেই হিসাবে এই গ্লুকোজের 3 নম্বর কার্বনও কিন্তু কাইরাল। সেইভাবে তুমি হিসাব করলে 4 নম্বর কার্বনও কাইরাল হবে, 5 নম্বর কার্বনও কিন্তু কাইরাল হবে। তাহলে গ্লুকোজের যে 6টা কার্বন আছে তার মধ্যে প্রথম এবং শেষ কার্বন কাইরাল না, বাকি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কার্বন কিন্তু কাইরাল কার্বন। সেটা আমি এখানে তোমাদেরকে প্রমাণ করে দেখাইলাম। তাহলে এখন আমাদের খুঁজতে হবে যে গ্লুকোজের সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বন কোনটা। তাহলে 5 নম্বর কার্বন কি সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বন, বা সাধারণভাবে আমরা বলতে পারি সর্বশেষ কাইরাল কার্বন। তাহলে এই গ্লুকোজের যে 6টা কার্বন আছে তার 5 নম্বর কার্বনটাই কিন্তু সর্বশেষ বা সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বন। এবার তুমি গ্লুকোজের অক্ষে নিজেকে দাঁড় করো, এটা দাঁড়াইলাম। ওকে, এবার আমি দর্শক, এবার দর্শক সাপেক্ষে ডান দিক, এই যে এটা ডান দিক, ওএস কোথায় আছে, এই আমার ডানে আছে। তাহলে অবশ্যই এই গ্লুকোজটা যেটা আমি এখানে আঁকছি সেটা হলো ডি সিরিজের গ্লুকোজ, ডি গ্লুকোজ। আর যদি তুমি এখানে এমন দেখতা যে এই জায়গায় আছে হাইড্রোজেন আর ওএইচ গ্রুপটা আছে এই দিকে, ওএইচ এই দিকে আছে, তাহলে তুমি তখন দাঁড়াইলা এবং দর্শক সাপেক্ষে কই চলে গেল, লেফটে। ওএইচ গ্রুপটা সর্বশেষ কাইরাল কার্বন, ওএইচ গ্রুপটা লেফটে চলে গেছে। যদি থাকে এমন গ্লুকোজদেরকে বা এমন যে কোনো মনোস্যাকারাইডদেরকে আমরা বলে থাকি এল সিরিজের মনোস্যাকারাইড বা এল মনোস্যাকারাইড, অর্থাৎ এটা এল গ্লুকোজ। ওকে, তার মানে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ বলতে আমরা কি বুঝলাম, যে সকল গ্লুকোজের সর্বশেষ কাইরাল কার্বনে বা সর্বোচ্চ নাম্বারের যে কাইরাল কার্বন, সেই কাইরাল কার্বনে দর্শক সাপেক্ষে ওএইচ গ্রুপটা যদি ডানে অবস্থান করে তাহলে সেটা ডি গ্লুকোজ, আর যদি বামে অবস্থান করে তাহলে সেটা হলো এল গ্লুকোজ। তাহলে এইটা শুধু গ্লুকোজের ক্ষেত্রে প্রযোজ্য না, সকল গ্লুকোজের ক্ষেত্রে তো প্রযোজ্য বটেই, সাথে যত মনোস্যাকারাইড আছে সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে যে কোনো মনোস্যাকারাইড ডি সিরিজ না এল সিরিজের সেইটা নির্ণয় করার জন্য আগে তার চেন স্ট্রাকচার দেখবা, সেই চেন স্ট্রাকচারে সর্বশেষ কাইরাল কার্বনটা খুঁজে বের করবা বা সর্বোচ্চ নাম্বারের কাইরাল কার্বনটা খুঁজে বের করবা, করে তার সামনে দাঁড়িয়ে ডান দিকে যদি সেই কার্বনের ডান দিকে যদি ওএইচ পাও তাহলে বলবা এটা ডি, আর যদি বাম দিকে ওএইচ পাও তাহলে সেটারে বলবা এল। আশা করি ডি এবং এল এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখবা ডি ইরিথ্রোজ, এল ইরিথ্রোজ, তারপর কি ডি গ্লিসারালডিহাইড, এল গ্লিসারালডিহাইড, ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ ইত্যাদি ইত্যাদি কথাগুলো আসে, এল ফ্রুক্টোজ ইত্যাদি ইত্যাদি কথা আসে। তো সেইগুলা বোধহয় আশা করি তোমরা ক্লিয়ার হলা, ডি সিরিজ এল সিরিজ। এখন প্রশ্ন আসতে পারে স্যার এই ডি আর এল মানে লেটার দুইটা কেন আসলো? ডি শব্দের অর্থ হলো ডেক্সট্রা, ল্যাটিন ওয়ার্ড মেবি, সেখান থেকে ডেক্সট্রা মানে কি ডান, ডান দিকে, খেয়াল করো ওই জায়গা থেকে ডি কথাটা আসছে। আর এল শব্দের অর্থ লিভো, লিভো থেকে এল, লিভো হলো শব্দের অর্থ বাম। তাই সর্বশেষ কাইরাল কার্বন ওএইচ যদি ডান দিকে থাকে তাহলে ডি বা অর্থাৎ ডেক্সট্রা, ডেক্সট্রা গ্লুকোজ, আর বাম দিকে থাকলে কি এল অর্থাৎ লিভো গ্লুকোজ। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজ বিষয় বুঝলাম। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো এই গ্লুকোজের রিং ফর্মটা বোঝা এখন আমাদের জন্য খুবই জরুরি। কারণ গ্লুকোজ যদিও আমরা চেন ফর্ম নিয়ে, গ্লুকোজের চেন ফর্ম নিয়ে ডিটেল আমরা স্টাডি করলাম, ঠিক আছে, কিন্তু প্রকৃতিতে গ্লুকোজ ম্যাক্সিমামই আমরা রিং ফর্মে পেয়ে থাকি। কারণ গ্লুকোজ আমরা পাই স্টার্চের গাঠনিক একক হিসাবে, সেলুলোজ, গ্লাইকোজেন, হেমিসেলুলোজ এদের গাঠনিক একক হিসাবে আমরা গ্লুকোজদেরকে পেয়ে থাকি, বা সুক্রোজের মধ্যেও গ্লুকোজ পেয়ে থাকি। সেখানে কিন্তু গ্লুকোজ হলো চেন ফর্মে থাকে না, সেখানে কিন্তু গ্লুকোজ রিং ফর্মে থাকে। তাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং ফর্ম জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই আমি এখন তোমাদেরকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যে রিং ফর্ম আমি আগে শো করব, তারপর গ্লুকোজ চেন ফর্ম থেকে কিভাবে রিং ফর্মে যায়
তার একটা অ্যানিমেশন দেখব, ছোট্ট একটা অ্যানিমেশন দেখব তখন। ওকে, তাহলে আমি এইটা মুছে দিতে পারি। ওকে, আমরা প্রায় এটাকে ক্লিন করে ফেলছি। হ্যাঁ, ক্লিন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমি এখন গ্লুকোজের এবং ফ্রুক্টোজের যে রিং ফর্ম আছে সেই রিং ফর্মের চিত্র আমি আঁকবো। কিভাবে সেই রিং ফর্ম হয় সেটা আমরা জাস্ট অ্যানিমেশনে দেখব। আমরা জানি গ্লুকোজে 6টা কার্বন, তাহলে রিং তৈরি করতে গেলে আগে আমাদেরকে 6টা কার্বন শো করে নিতে হবে। দেখো তাহলে কয়টা কার্বন হলো, 1 2 3 4 5, এই জায়গাটাই হলো 6 নম্বর কার্বনটা আছে। প্রথমে রিং ফর্ম করতে গেলে আগে আমরা এইভাবে 6টা কার্বনের একটা রিং, অর্ধ রিং আমরা তৈরি করব। তারপরে কার্বনের নাম্বারগুলা বসাবো, 1 2 3 4 5, এই যে 6টা কার্বনের নাম্বার আমরা বসাই দিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো 1 নম্বর আর 5 নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেন দিয়ে একটা বন্ড তৈরি হয়। এই হলো সেই অক্সিজেনের বন্ড। কত কত নম্বর কার্বন, 1 এবং 5 নম্বর কার্বনের মধ্যে বন্ডটা তৈরি হয়, দেখালাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো বাকি যে হাতগুলো আছে সেই হাতগুলো আমরা পূর্ণ করতে থাকবো। কার্বনের বাকি হাতগুলো শো করে দিই, যেমন এই কার্বনের একটা বন্ড থাকবে, খেয়াল করো এই কার্বনের এইদিকে আর একটা বন্ড থাকবে। ওকে, বা আমি একটু বাঁকা করে যদি দেখাই, ধরো এখানে এই কার্বনে এইদিকে একটা বন্ড থাকলো, ওইদিকে একটা বন্ড থাকলো, তাহলে 1 নম্বর কার্বনের 4টা বন্ড রেডি, 2 নম্বর কার্বনের 4টা বন্ড এখন রেডি, 3 নম্বর কার্বনের 4টা বন্ড রেডি, 4 নম্বর কার্বনের 4টা বন্ড রেডি, 5 নম্বর কার্বনের একটা বন্ড আমার দরকার ছিল, খেয়াল করো 5 নম্বর কার্বনে একটা বন্ড আমার দরকার, এই যে 5 নম্বর কার্বনের একটা বন্ড। ওকে, তাহলে 5 নম্বর কার্বনের যে বন্ডটা আমরা দেখাইলাম, এই যে তাহলে 5টা বন্ড সবগুলো এখন দেখো প্রত্যেকটা কার্বনের, আচ্ছা এই কার্বনেরও আমি 4টা বন্ড এইভাবে দেখাই দিই, এই যে দেখো এই কার্বনে এই যে 4টা বন্ড, 6 নম্বর কার্বনের 4টা বন্ড আমি দেখাইলাম। তাহলে এইভাবে আগে বন্ডগুলাকে শো করে নিতে হবে, আগে রিং বানাইতে হবে, তারপর বন্ডগুলাকে শো করলাম। করার পর যদি আমরা দেখি তাহলে এই জায়গাটাই দিলাম আমি হাইড্রোজেন, এখানে দিলাম হাইড্রক্সিল গ্রুপ, পরেরটাতে আমি দিলাম হাইড্রোজেন হাইড্রক্সিল গ্রুপ, পরেরটাই আবার উল্টা হাইড্রোজেন হাইড্রক্সিল গ্রুপ, এর পরেরটাই আবার উল্টা, নিচেরটাই OH উপরেরটাই H, এই জায়গাটাই H, আর এই জায়গাটায় আমরা সাধারণভাবে একটু লিখে রাখতে পারি, এখানে পুরো বন্ড না দিয়ে আমরা সাধারণভাবে H2OH আমি লিখে রাখতে পারি, H2OH এইভাবে লিখে রাখা যায়। তুমি ভেঙেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যেমন তুমি যদি এখন ভেঙে লিখতে চাও কোনো সমস্যা নাই, এটারে ভেঙে এইভাবে লিখতে পারো, এইদিকে দাও H, এইদিকে দাও H, আর এই বন্ডে তুমি OH দিয়ে দাও। ওকে, হয়ে গেল। তাহলে এখানে বোধহয় একটু তোমাদের দেখতে সমস্যা হচ্ছে, আমি একটু মুছে সুন্দর করে এটা দেখাই দিই। তাহলে এইদিকে H আছে, এইদিকেও একটা H দিয়ে দিলাম, উপরে OH। তাহলে এই হলো একটা গ্লুকোজের রিং ফর্মের গাঠনিক সংকেত। ওকে, তাহলে এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6, অর্থাৎ কার্বনের পজিশনগুলোও কিন্তু আমরা এখানে শো করে দিছি, কার্বনের নাম্বার শো করে দিছি। এই হলো গ্লুকোজের রিং ফর্ম। দেখো এইটা কিন্তু একটা আলফা ডি টাইপের গ্লুকোজ। এখন আবার বলবা যে স্যার ডি গ্লুকোজ নাই বুঝলাম, এখন আবার আলফা শব্দটা কই থেকে ঢোকাইলাম এই কারণে যে এই গ্লুকোজের OH গ্রুপটা দেখো 1 নম্বর কার্বনে OH গ্রুপটা হলো নিচের দিকে আছে, একেবারে সাধারণভাবে বুঝাই, ওই যে অক্ষর দিয়ে বোঝাবো না, জটিলতা চলে আসবে, জাস্ট সাধারণভাবে বুঝো যে যে সকল গ্লুকোজ রিং ফর্মে যাওয়ার পর তার 1 নম্বর কার্বনের OH গ্রুপটা নিচের দিকে থাকবে আর H উপরে অবস্থান করবে, এই ধরনের গ্লুকোজকে আমরা বলে থাকি আলফা গ্লুকোজ। কি বলি? আলফা গ্লুকোজ। এবং অবশ্যই সেটা কি ডি যদি হয়, অর্থাৎ
রিং ফর্মে তুমি ডি গ্লুকোজ এল গ্লুকোজের হিসাব করবা, সরি চেন ফর্মে থাকা অবস্থায় ডি এবং এল ফর্মে হিসাব করবা। চেন ফর্মে যে গ্লুকোজটা ডি গ্লুকোজ ছিল সেইটাই যখন রিং ফর্মে গিয়ে 1 নম্বর কার্বনে OH গ্রুপটা নিচে আর H গ্রুপটা এইচটা উপরে চলে যাবে, এমন ধরনের গ্লুকোজকে আমরা বলবো হলো ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। আর যদি এই জায়গায় উল্টা হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটাই উল্টা বলতে যে নিচে আছে H, খেয়াল করো নিচে আছে H আর উপরে আছে হলো OH, হইতেই পারে। তাহলে নিচে আমি যদি দেখাই H আর উপরে যদি দেখাই OH থাকতে পারে। যদি থাকে তাহলে এই যে দেখো OH গ্রুপটা কিন্তু এখন নিচে। তাহলে এই ধরনের রিং গ্লুকোজের রিং স্ট্রাকচারকে আমরা বলে থাকি হলো বিটা ডি গ্লুকোজ। কি বলি? বিটা ডি গ্লুকোজ। তার মানে দেখো আমরা এখন আলফা এবং বিটা স্ট্রাকচারও কিন্তু বুঝে গেলাম। তার মানে ডি এবং এল আমরা নির্ণয় করতে পারি, চেন ফর্মে থাকা অবস্থায় নির্ণয় করাটা সহজ, সেইভাবে আমরা ডিএল সিরিজ নির্ণয় করব। আর রিং ফর্মে যাওয়ার পরে, রিং ফর্মে না যাওয়া পর্যন্ত আমরা সেটারে আলফা বিটা নিয়ে চিন্তা করব না। রিং ফর্মে যাওয়ার পরে যদি আমরা দেখি যে কোনো গ্লুকোজ রিংয়ের 1 নম্বর কার্বনে OH গ্রুপটা উপরে আর H নিচে, তাহলে সেটা হলো বিটা গ্লুকোজ। আর যদি 1 নম্বর কার্বনে OH নিচে H উপরে হয়, তাহলে এমন গ্লুকোজকে আমরা বলবো হলো আলফা গ্লুকোজ। ওকে, তার মানে ডি গ্লুকোজে যখন এমন হবে তখন সেই হিসাবে ডি। যদি এল গ্লুকোজে এরকম হয়, অর্থাৎ OH গ্রুপ উপরে এল গ্লুকোজ, তাহলে সেটা কি যে হিসাবে বিটা এল গ্লুকোজ। ঠিক আছে, এমন আর কি। তাহলে মোটামুটি আমরা বোধহয় আলফা এবং বিটা, আমি কিন্তু খুবই সাধারণভাবে এটা বোঝানোর চেষ্টা করছি। আমি যদি পারফেক্টভাবে বোঝাইতে যাইতাম তাহলে হয়তো বা এই আলফা ডি করতে বোঝাইতে গেলেই আমার অনেক সময় চলে যেত এবং সেখানে হলো অ্যাকচুয়ালি 3D মডেল না বানিয়ে ওইগুলো বোঝানোটা আসলে টাফ হয়ে যায়। তা আমরা সাধারণভাবে ইন্টারমিডিয়েট লেভেল, তাও এইগুলা নিয়ে আরও বিস্তারিত তোমরা কেমিস্ট্রিতে পড়বা। তাহলে ইন্টারমিডিয়েটের জীববিজ্ঞান হিসাবে আপাতত এতটুকু বুঝলেই চলবে যে এই রিং স্ট্রাকচারের OH গ্রুপটা উপরের দিকে থাকলে আর H নিচেই থাকলে 1 নম্বর কার্বনে বিটা, আর OH নিচে আর H উপরে থাকলে আলফা গ্লুকোজ বলা হয়। ওকে, তাহলে আমরা আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ বুঝে গেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ড কি, সেই বিষয়টা আমাদেরকে একটু শিখতে হবে। যে গ্লাইকোসাইডিক বন্ড, এই গ্লাইকোসাইডিক বন্ড যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমি বরং এক কাজ করি, এই বিটা গ্লুকোজকে আমি আলফা করে নিয়ে আমি তোমাদেরকে এই গ্লাইকোসাইডিক বন্ডটা বোঝাই, তারপরে আবার অন্যভাবে বোঝাবো, সমস্যা নেই। OH আর এখানে H। ওকে, তাহলে এইটা হলো একটা গ্লুকোজ। কি গ্লুকোজ? আলফা গ্লুকোজ। এরপরে আমি তোমাদেরকে আর একটা গ্লুকোজের স্ট্রাকচার আঁকবো, সেটা আলফা গ্লুকোজ হইতে পারে, বিটা গ্লুকোজ হইতে পারে। তার আগে বোধহয় তোমাদের এই যে রিং চেন ফর্ম থেকে কিভাবে রিং ফর্মে যায় তার একটা অ্যানিমেশন দেখাইতে চাইছিলাম, আমরা বোধহয় সেই অ্যানিমেশনটা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো, আমরা যদি এই অ্যানিমেশনটা একটু দেখে আসি তাহলে কিভাবে চেন ফর্ম থেকে রিং ফর্ম হয় সেটা বোধহয় আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আচ্ছা, এই আমার লেখার জন্য হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে, তারপরেও তোমরা একটু দেখবা যখন। ওকে, হ্যাঁ দেখো আমার এই যে সেই স্ক্রিনে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর জন্য এটা একটু, এই যে রিং চেন থেকে যে রিং হচ্ছে এইটা বুঝতে একটু কষ্ট হবে। তারপরেও এইটা আমি যদি মুছে দিই, হ্যাঁ মুছে দিতে পারি, তাহলে বোধহয় তোমরা ক্লিয়ার দেখবা। আমি এইটাকে মুছে দিই, তাহলেই বোধহয় তোমরা ক্লিয়ার দেখতে পাবা। ওকে, এবার আমরা প্রথম থেকে আবার একটু এই ভিডিওটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বোধহয় এই খেয়াল করো এই যে চেন ফর্ম, দেখো আস্তে আস্তে চেন ফর্মটা আগে একটু বুঝে নাও, চেন ফর্ম থেকে কিভাবে রিং ফর্ম হচ্ছে সেটা আমরা দেখতে। এই যে চেন ফর্ম, এই যে চেন ফর্ম, আমরা আবার একটু আগে যাব, ভালো করে একটু দেখো, এই যে দেখো চেন ফর্মে আছে। তাহলে চেন ফর্মের গ্লুকোজ বুঝতে কিন্তু সমস্যা নেই। দেখো এই যে এখানে কি অ্যালডিহাইড গ্রুপ,
এই যে এখানে 3 নম্বর কার্বনে ওএইচটা এখানে আছে, ঠিক আছে। আর এখানে আমরা যদি সর্বশেষ কাইরাল কার্বনে দেখি ওএইচ গ্রুপটা ডান দিকে আছে আমার, সেই কারণে এটা হলো ডি গ্লুকোজ, ঠিক আছে। তাহলে ডি সিরিজের গ্লুকোজ এবার রিং ফর্মে যাবে, রিং হবে, খেয়াল করো, এই যে রিং ফর্মে যাচ্ছে। এই যে দেখো এই যে রিং তৈরি করলো। এই রিংটা যখন তৈরি করে তখন ওএইচ দেখো উপরে চলে গেছে, এটাতে দেখো ওএইচ এখন উপরে আছে, রিং তৈরি করার পর ওএইচটা উপরে, তাহলে এটা কি বিটা গ্লুকোজ। আর ওএইচ যদি নিচে থাকতো তাহলে কি হতো আলফা গ্লুকোজ। আমরা একটু যদি দেখি, একটু খেয়াল রাখো এখানে, এই যে দেখো যখন নিচে যাচ্ছে তখন আলফা লেখা উঠছে, যখন উপরে যাচ্ছে তখন বিটা লেখা হচ্ছে, দেখছো। ওকে, আমরা আর একবার একটু দেখব, এখান থেকে আমরা আবার একটু খেয়াল করি। ওকে, দেখো ওএইচ নিচে থাকলে আলফা, ওএইচ উপরে চলে গেলে হলো বিটা। ওকে, তাহলে আমরা এই অ্যানিমেশনটা থেকে ইজিভাবে বলতে পারি যে এই চেন ফর্ম কিভাবে রিং ফর্মে যায় সেটা আমরা এই অ্যানিমেশন থেকে সুন্দরভাবে বুঝে যাব। ওকে, এই অ্যানিমেশন দু একবার দেখবা, দেখলেই তুমি নিজেই চেনটারে রিং বানায় ফেলতে পারবা। ওকে, তাহলে আমরা এখন আর এই অ্যানিমেশনটা থেকে আমরা বের হয়ে যেতে পারি। আমরা পরে আবার গ্লাইকোসাইডিক বন্ডের জন্য দরকার যে ভিডিও, সেইটা তখন আমরা দেখব। ওকে, তাহলে আমরা এখন কি করব, যে এইটা একটা গ্লুকোজ আমি আঁকলাম, সাথে গ্লাইকোসাইডিক বন্ড বুঝতে গেলে আমাকে কি করতে হবে, আর একটা গ্লুকোজ আঁকতে হবে। তাহলে এইটা যেহেতু মুছে দিছি, তাহলে এখানে কি আমাদের আর একটা গ্লুকোজ আঁকার স্পেস এসে গেছে। আমি তাইলে এখানেই আর একটা গ্লুকোজ আঁকি। কয়টা কার্বন? 6টা। 1 2 3 4, আচ্ছা 4 5, এই জায়গাটাই হলো 6 নম্বর কার্বন। ওকে, যথারীতি আমি এই জায়গাটাই দেখাই দিই, সেই 5 নম্বর কার্বন আর 1 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেনের বন্ড। এই জায়গায় যদি দেখাই OH H H। ওকে, এবার আমি যদি দেখাই, যদি আলফা গ্লুকোজে আমি আলফা গ্লুকোজে আঁকি আলফা, তাহলে এই যে দেখুন নিচে দেখাইলাম OH, উপরে দেখাইলাম H, যেহেতু আলফা সিরিজ, ঠিক আছে, আলফা রিং, আলফা গ্লুকোজ। ওকে, এই যে গেল। এবার এখানে যদি দেখাই তাহলে OH, এই জায়গায় H, এখানে আবার উল্টাই যাবে, OH উপরে চলে গেল, H নিচে, 4 নম্বরে আবার OH নিচে, H কি উপরে। ওকে, এখানে H। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা এখন দুইটা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি আঁকছি। আমি যদি এদের এখন মার্কিং করি, 1 নম্বর কার্বন, 2 3 4 5, এই যে ফাইনালি এখানে 6 নম্বর কার্বন। তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার আমি পাশাপাশি রাখলাম। এর মধ্যে একটা আলফা আর একটা বিটা হইতেও পারে, ডাজন্ট ম্যাটার, আমি দুইটা আলফা ডি গ্লুকোজের পাশাপাশি রাখলাম। এখন খেয়াল করো, আমরা যদি দেখি তাহলে এখানে যেটা ঘটছে সেটা হলো যে 1 নম্বর কার্বন আর এখানে 4 নম্বর কার্বন কাছাকাছি, অর্থাৎ একটা গ্লুকোজ, আমি এই গ্লুকোজের নাম দিই হলো এ গ্লুকোজ আর এটার নাম দিলাম বি গ্লুকোজ। তাহলে এ গ্লুকোজ আর বি গ্লুকোজ যে দুইটা আমি পাশাপাশি রাখছি, এ গ্লুকোজের 1 নম্বর কার্বন আর বি গ্লুকোজের 4 নম্বর কার্বন কিন্তু কাছাকাছি চলে আসছে। এবার এই গ্লুকোজের OH গ্রুপ আর বি গ্লুকোজের 4 নম্বর কার্বনের OH গ্রুপ কিন্তু কাছাকাছি। তাহলে আমি যদি এখন দেখাই যে এখান থেকে এই H আর এখানকার এই OH মিলে গেল, এরা যদি মিলে যায় পরস্পরের সাথে, তাহলে কি তৈরি করবে? পানি। এই যে এখান থেকে পানি তৈরি করলো, অর্থাৎ এই গ্লুকোজের 1 নম্বর কার্বনের OH থেকে H চলে যাবে, আর আরেকটা গ্লুকোজের 4 নম্বর কার্বনের যে OH গ্রুপ, সেই পুরা OH গ্রুপটা চলে যাবে। তাইলে আমি যদি এখন এদেরকে বের করে দিই, এখান থেকে এদেরকে বিতাড়িত যদি করি, ওকে, তাহলে পানি হয়ে তারা বের হয়ে চলে গেল। আমি এখন দেখাই দিলাম পানি হয়েছে। ওকে, এই হলো পানি।
তাহলে এখন দেখো এই অক্সিজেনের কিন্তু একটা হাত কি হয়েছে উন্মুক্ত হয়েছে, আর এখানে দেখো এখানকার কার্বনের একটা হাত কিন্তু উন্মুক্ত হয়েছে। তাহলে এই কার্বনের হাত আর এই অক্সিজেনের হাত যদি মিলে যায় তাহলে কি হলো, তাহলে এই এ গ্লুকোজ আর বি গ্লুকোজ পরস্পরের সাথে কিন্তু জোড়া লেগে গেল। তবে এটা দেখতে একটু খারাপ দেখাচ্ছে, তাই আমি এখন অক্সিজেনটারে এখান থেকে নিয়ে মাঝের দিকে একটু বসায় দিই, তাহলে বোধহয় দেখতে সুন্দর দেখাবে বন্ডটাকে। এই যে বন্ডটাকে এখন দেখতে সুন্দর দেখাচ্ছে। তাহলে এই বন্ড তৈরির সময় কি হয়েছে, এখনো পানি বের হয়ে গেছে। কোথা থেকে সেই পানিটা এসছে, এই এ গ্লুকোজের 1 নম্বর কার্বনের যে OH গ্রুপ সেখান থেকে H এসেছিল, আর বি গ্লুকোজের 4 নম্বর কার্বনের যে OH গ্রুপটা ছিল সেটা পুরাই চলে গেছিল, গিয়ে পানি তৈরি করে বের হয়ে গেছে। এখন যে বন্ডটা তৈরি হয়েছে আমি এখানে ইয়েলো কালারে দেখাইছি, এই পুরা বন্ডটাকে এখন আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ড। কি বলবো, গ্লাইকোসাইডিক বন্ড। কেমন গ্লাইকোসাইডিক বন্ড, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। কেন, কারণ এ গ্লুকোজের 1 নম্বর কার্বন আর বি গ্লুকোজের 4 নম্বর কার্বনের মধ্যে এই গ্লাইকোসাইডিক বন্ডটার ফরমেশন হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমরা এই বন্ডটাকে বলবো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। 1,4 গ্লাইকোসাইডিক বন্ড এক। এবং খেয়াল করো আরেকটা বিষয়, যে এখানে যখন OH-টা ছিল, খেয়াল করো সেই OH-টা নিচে 1 নম্বর কার্বনের OH-টা নিচে ছিল, তাই ওইটারে আমরা সাধারণভাবে আমরা বলতে পারি যে ওই OH-টা হলো আলফা OH। তাহলে আলফা OH এর মধ্যে যেহেতু বন্ডটা তৈরি হয়েছে, তাই আমরা এই বন্ডটাকে আবার আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডও বলতে পারি। কি বলতে পারি, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তার মানে এখানে যে বন্ডটা তৈরি হয়েছে, দিস বন্ড ইজ কল্ড আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আলফা কেন, কারণ এখানে যে আলফা ডি গ্লুকোজ ছিল, আলফা গ্লুকোজ ছিল, আলফা গ্লুকোজের মধ্যে বন্ড তৈরি হয়েছে, তাই আলফা কথাটা এসছে। গ্লাইকোসাইডিক কেন, কারণ এই এক গ্লুকোজ আর এক গ্লুকোজের সাথে যুক্ত হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড। আর কেন 1,4 কেন, কারণ এক গ্লুকোজের 1 নম্বর কার্বন আর এক গ্লুকোজের 4 নম্বর কার্বনের মধ্যে বন্ডটা ফরমেশন হয়েছে, তাই 1,4 কথাটা এসছে। তার মানে টোটালি আমরা এখন এই বন্ডটাকে 3টা বিশেষণে বিশেষায়িত করব। কি, আলফা, তারপর কি 1,4, তারপর গ্লাইকোসাইডিক। ওকে, টোটাল মিলে এই বন্ডটার নাম কি দাঁড়াইলো, আলফা গ্লাইকোসাইডিক, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, তাহলে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড কি আমরা বুঝলাম, বা গ্লাইকোসাইডিক বন্ড কি সেটা বোধহয় আমরা বুঝে গেলাম। অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ড বলতে আমরা বুঝছি যে একটা মনোস্যাকারাইডের সাথে আরেকটা মনোস্যাকারাইড, অর্থাৎ গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ হইতে পারে, গ্লুকোজের সাথে গ্লুকোজ হইতে পারে, তাদের মধ্যে কি হবে, একটার হাইড্রক্সিল আর এক কার্বনের হাইড্রক্সিল গ্রুপের মধ্যে এক অণু পানি বিয়োজনের মাধ্যমে যে অক্সিজেন বিশিষ্ট, যে অক্সিজেন দ্বারা যে বিশেষ বন্ড তৈরি হয়, 2 কার্বনের মধ্যে যে বন্ড তৈরি হয়, হয়ে মনোস্যাকারাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এমন বন্ডদেরকে আমরা সাধারণভাবে গ্লাইকোসাইডিক বন্ড বলি। ওকে, তাহলে গ্লাইকোসাইডিক বন্ডের বিশেষত্ব কি, যে মনোস্যাকারাইডের মধ্যে ফরমেশনটা হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই বন্ড ফরমেশনের জন্য পানি নির্গত হবে বা বিয়োজিত হবে। তৃতীয় বৈশিষ্ট্য কি, যে বন্ডটা যখন তৈরি হবে তখন বন্ডের মধ্যে হলো অক্সিজেন থাকবে, সেই অক্সিজেনই 2টা মনোস্যাকারাইডের 2টা কার্বনের সাথে যুক্ত হবে। চতুর্থ আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো বন্ড ফরমেশন হবে কার্বনের সাথে থাকা 2টা মনোস্যাকারাইডের হলো কার্বনের সাথে থাকা যে 2টা হাইড্রক্সিল গ্রুপ, সেই হাইড্রক্সিল গ্রুপের মধ্যে বন্ডটা তৈরি হবে। হাইড্রক্সিল গ্রুপ থেকে পানি বিয়োজিত হয়ে মূলত বন্ডটা তৈরি হবে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এই গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে বুঝলাম, আর আলফা গ্লাইকোসাইডিক বন্ড কি সেটাও বোধহয় আমরা বুঝলাম। ওকে, তাহলে এবার আমরা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড শিখে যাই। তাহলে এটারে আমি এখন কি করব, এইটারে আমি এখন মুছে দিব। তাহলে বিটা গ্লাইকোসাইডিক বন্ড বুঝতে গেলে আগে বিটা গ্লুকোজ লিখতে হবে। এখানে আমি বিটা গ্লুকোজ ও এইচ, এটা কি বিটা গ্লুকোজ হলো, এটা আলফা থাক সমস্যা নাই। তাহলে এ গ্লুকোজটা বিটা গ্লুকোজ, বি গ্লুকোজটা হলো আলফা গ্লুকোজ, ডাজন্ট ম্যাটার। এখানে যদি আমি দিই OH, ওকে, তাহলে যথারীতি কি হবে, এখানকার যে হাইড্রোজেন
আর এখানকার যে হাইড্রক্সিল গ্রুপ এরা পরস্পরের সাথে মিলে পানি হয়ে বের হয়ে চলে যাবে। বের করে দিই তাহলে এখান থেকে চলে গেল হাইড্রোজেন, এখান থেকে চলে গেল হাইড্রক্সিল গ্রুপ, অর্থাৎ পানি তৈরি হয়ে গেল। এবার দেখো এই অক্সিজেনের বন্ড কিন্তু উন্মুক্ত হয়েছে, আবার এইদিকে এই কার্বনের বন্ড উন্মুক্ত হয়েছে। তাহলে এই কার্বন আর এই অক্সিজেনের বন্ড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করলো। এখন দেখতে সৌন্দর্যের কারণে আমরা এখন কি করতে পারি, বন্ডটাকে এইভাবে আঁকতে পারি। এই যে দেখো বন্ডটাকে আমরা এখন এইভাবে দেখাইতে পারি। এই এখানে ও, এখান দিয়ে যদি আমি দেখাই তাহলে এই গ্রিন কালার দিয়ে আমি যতটুকু অংশ দেখাবো, এই গ্রিন কালারে দেখানো টোটাল অংশটুকুই অ্যাকচুয়ালি গ্লাইকোসাইডিক বন্ড। কোন ধরনের গ্লাইকোসাইডিক বন্ড? ওকে, কোন ধরনের গ্লাইকোসাইডিক বন্ড? এটা হলো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এবং কোন ধরনের 1,4? বিটা। খেয়াল করো, যেহেতু এই জায়গায় এটা হলো বিটা গ্লুকোজ ছিল, তাই এই ধরনের উপর থেকে নিচে আসা যে বন্ডটা, এটাকে আমরা বলছি বিটা গ্লাইকোসাইডিক বন্ড। তাই এখন গ্রিন কালার দিয়ে যে বন্ডটা আমি শো করলাম, এইটাকে এখন আমরা পুরাপুরি কি বলবো, যে 1,4 বিটা গ্লাইকোসাইডিক বন্ড বলবো। ওকে, তাহলে আমরা বোধহয় এই গ্লাইকোসাইডিক বন্ড সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে ফেলছি। শুধু লাস্ট কথা যেটা, যে এইভাবে গ্লুকোজগুলা আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এরা এইভাবে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড এইভাবে একটার সাথে একটা তৈরি করে পলিস্যাকারাইডগুলা কিন্তু তৈরি করতে পারে, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এইগুলা তৈরি করতে পারে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এসে, তো এইভাবে দুইটা যুক্ত হলে কোনোটার নাম সেলোবায়োস, কোনোটা কি মল্টোজ, এইভাবে কিন্তু নামকরণ হয়ে থাকে। তা যাই হোক, সেইগুলা নিয়ে আমরা যদি সম্ভব হয় পরবর্তীতে আলোচনা করব। আজকের যা আলোচনা আমরা করলাম এই গ্লাইকোসাইডিক বন্ড বা এইগুলা নিয়ে যতটুকু বুঝলা, এই নলেজটা কাজে লাগিয়ে তোমাদের বইয়ের স্টার্চ, গ্লাইকোজেন যা আছে তাদের সবার স্ট্রাকচার আশা করি ভালো মতো তোমরা বুঝে যাবা। তাই সময় শেষ, সময় বোধহয় অনেক আগেই শেষ হয়েছে, তারপরেও টপিক শেষ করার স্বার্থে এত সময় আলোচনা করলাম। ভালো থেকো সবাই। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবা, ক্লাস কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবা। ভালো লাগলে যদি কমেন্ট করো তাহলে আরও উৎসাহ পাই কমেন্ট করলে। খারাপ লাগলে কোথায় খারাপ লাগছে সেটা বললে নিজেকে শুধরে নিয়ে পরবর্তীতে আরও ভালো ক্লাস নেওয়ার অনুপ্রেরণা পাই, কষ্ট পাই না, কিন্তু নিজেকে গুছাইতে হবে আরও, সেই উপলব্ধিটা আসে। সেই জন্য যারা যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে আমার, সেটা সমালোচনা করলে বরং মানে খুশি হই, যেন আমি সেটাকে আপডেট করে আরও ভালো টিচার হইতে পারি, আরও ভালোভাবে তোমাদের বুঝাইতে পারি। তাই কমেন্ট করো, আজে বাজে কমেন্ট দয়া করে করবা না, আর প্রাসঙ্গিক যে কমেন্টগুলো থাকবে সেইগুলা করবা। আমি দেখব যে আমার কোথায় গ্যাপ ছিল বা আমার তোমাদের কোথায় বুঝতে সমস্যা হয়েছে, সেইগুলো আমি একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, দোয়া রেখো আমার জন্য। ধন্যবাদ।